জাপানের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এক ধরনের অস্থিরতা ছিল। প্রধানমন্ত্রীরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারতেন না, কিন্তু এবার যেন সেই ধারা ভাঙলেন জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি। প্রধানমন্ত্রী হওয়ার ৩ মাসের মাথায় আকস্মিক নির্বাচনের যে ঝুঁকি তিনি নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত তার পক্ষে গেছে। ৪৬৫ আসনের পার্লামেন্টে তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি ৩১৬টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, যা সাম্প্রতিক সময়ে জাপানে এমন শক্ত অবস্থান খুব কম নেতাই পেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই সমর্থন দিয়ে কি জাপানের ধীর গতির অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে তাকাইচি? ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোড বদলে নরমাল ফ্রিজ করে ফেলুন। কঙ্কা, হ্যাপি থাকুন। গত কয়েক দশক ধরে জাপানের অর্থনীতি ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেশের সরকারি ঋণ অনেক বেশি, মানুষ দ্রুত বয়স্ক হচ্ছে আর কর্মক্ষম জনসংখ্যাও কমছে। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী সানে তাকাইচির সামনে সুযোগ এসেছে শুধু অর্থনীতি শক্ত করার নয়, বরং জাপানকে বিশ্বের ৪র্থ বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে নতুনভাবে গড়ে তোলার। প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবার সাবেক উপদেষ্টা তোমোহিকো তানিগুচি বলেন, তাকাইচি যদি সফল হন তাহলে তা জাপানের বয়স্ক সমাজের জন্য একটি বৈশ্বিক কেস স্টাডি হয়ে উঠতে পারে। জাপান বিশ্বব্যাপী একটি বড় উদাহরণ হয়ে উঠতে পারে। নির্বাচনী প্রচারণায় তাকাইচি প্রতিশ্রুতি দিয়েছেন, প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ শিল্পে বড় বিনিয়োগ করবেন। পাশাপাশি ভোক্তা ব্যয় উৎসাহিত করতে কর কমানোর অঙ্গীকার করেছেন তিনি। তবে প্রশ্ন উঠেছে, এই বাড়তি ব্যয়ের টাকা কোথা থেকে আসবে? সন্দেহ ছিল তাকাইচির এই বাড়তি ব্যয়ের টাকার জন্য হয়তো সরকারকে আরও বেশি ঋণ নিতে হবে, ফলে সরকারি ঋণ আরও বেড়ে যাবে। নির্বাচনে তাকাইচির নিরঙ্কুশ জয় পাওয়ার পর বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরেছে। বাজারে তাকাইচি ট্রেড নামে একটি প্রবণতা দেখা গেছে। বিনিয়োগকারীরা জাপানি শেয়ার কিনছেন এবং ইয়েন ও সরকারি বন্ড বিক্রি করছেন। ইয়েনের দামও কিছুটা বেড়েছে, যা অনেক বিনিয়োগকারীর কাছে ইতিবাচক সংকেত। তবু জাপানের পরিস্থিতি একটু জটিল। গত অক্টোবরে তাকাইচি ক্ষমতায় আসার পর সরকারি বন্ডের ফলন বেড়ে গেছে, অর্থাৎ সরকারকে ঋণ নিতে বেশি সুদ দিতে হচ্ছে। জাপানের সরকারি ঋণ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি, তাই যদি ব্যয় বাড়ানো হয় আর কর কমানো হয় তাহলে ঋণ আরও বাড়বে। টোকিওর বন্ড বাজারে ছোট পরিবর্তন হলেও এর প্রভাব বিশ্বের অন্যান্য বাজারে পড়তে পারে। এর ফলে ঋণের খরচ, বিনিয়োগের সিদ্ধান্ত এবং মুদ্রার মান পরিবর্তিত হতে পারে। ব্যাংক অব জাপান দীর্ঘদিন ধরে অতি নিম্ন সুদের হার থেকে সরে আসার চেষ্টা করছে, কিন্তু মুদ্রাস্ফীতি বাড়ছে। ২০২৫ সালে চালের দাম দ্বিগুণ হয়ে যায়। অনেক জাপানি এখন নিজেদের দরিদ্র ও চাপের মধ্যে মনে করছেন। তাই প্রধানমন্ত্রী তাকাইচির কর ছাড়ের প্রস্তাব সাময়িকভাবে কিছু স্বস্তি দিতে পারে। কিন্তু অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি আরও বাড়াতে পারে এবং মানুষের জীবনযাত্রার মান আরও ব্যয়বহুল হয়ে যাবে। তাদের মতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক অব জাপানকে সুদের হার বাড়ানোর সুযোগ দেওয়া উচিত। একই সঙ্গে সরকারি ব্যয়ও কড়া নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, কারণ যদি সুদের হার কম থাকে আর ব্যয় বেশি হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে জাপান কম আকর্ষণীয় হবে এবং ইয়েন দুর্বল হয়ে যাবে। দুর্বল ইয়েনের কারণে আমদানির খরচ বেড়ে যায়, বিশেষ করে জ্বালানি ও খাদ্যের দাম। তবে এটি রপ্তানিকারকদের জন্য সুবিধা। তারা চীনের সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় লাভবান হতে পারে, কিন্তু ভারসাম্য রক্ষা করা খুব কঠিন। পাশাপাশি দুর্বল ইয়েন জাপানিদের জীবনযাত্রার মানেও প্রভাব ফেলে। বিদেশি পণ্য ও সম্পত্তি কেনা কঠিন হয়ে পড়ে। দুর্বল ইয়েনের কারণে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় গন্তব্য জাপান। এতে পর্যটন খাতের আয় বাড়ালেও কিছু এলাকায় অতিরিক্ত জনসমাগম ও অনিয়মের কারণে বিদেশি বিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশটিতে। অনেক বছর ধরে জনসংখ্যা ও কর্মশক্তি কমার সমস্যায় ভুগছে জাপান। দেশটি বিশ্বের সবচেয়ে বয়স্ক সমাজগুলোর মধ্যে একটি, ফলে স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবায় চাপ বাড়ছে। নির্মাণ, কৃষি, সেবা খাতে শ্রমিক সংকটও তীব্র।
কম কর্মী মানে উৎপাদন কমে যাচ্ছে, ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ধীর হচ্ছে। তবে এই সংকট কিছুটা কমাতে পারে অভিবাসন। সাম্প্রতিক বছরগুলোতে এই ক্ষেত্রে কিছু নিয়মে শিথিলতা এনেছে সরকার, তাই বিদেশি কর্মীর সংখ্যা বেড়েছে, কিন্তু ইউরোপ বা উত্তর আমেরিকার তুলনায় এটি এখনও খুব কম। প্রধানমন্ত্রী তাকাইচি জানান, রক্ষণশীল সমর্থকদের কারণে অভিবাসন বাড়ানোর বড় পদক্ষেপ নেওয়া কঠিন। এক্ষেত্রে প্রযুক্তি, অটোমেশন এবং নারী ও বয়স্কদের শ্রমবাজারে অংশগ্রহণ বাড়ানোই সমাধান। তবে অনেক অর্থনীতিবিদ মনে করেন এই পদক্ষেপ যথেষ্ট নাও হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও চ্যালেঞ্জ কম নয়। ইতোমধ্যে শিল্প ও উৎপাদন সক্ষমতায় জাপানকে ছাড়িয়ে গেছে চীন। এছাড়া ভিয়েতনাম সহ অন্যান্য এশীয় দেশের অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর জাপানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। জাপানের অভ্যন্তরীণ চাহিদা ঠিক হতে সময় লাগবে, তাই জাপানকে আপাতত বাণিজ্যের উপর নির্ভর করতে হবে। কিন্তু বিরল খনিজ রপ্তানি নিয়ে বেইজিংয়ের সঙ্গে বিরোধ এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি জাপানের দুর্বলতা প্রকাশ করেছে। এতে প্রভাব পড়তে পারে বৈদ্যুতিক যানবাহন ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে। বিরল খনিজ ও ঔষধের মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের উপর নির্ভরতা কমাতে চান প্রধানমন্ত্রী তাকাইচি। বিপরীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন তিনি। প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রস্তাবেও সমর্থন দিয়েছেন। তবে সরকারি কোনো এক পক্ষ বেছে নেওয়া জাপানের জন্য সহজ নয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও চীন দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক গভীর করা জাপানের জন্য বুদ্ধিমানের কাজ হবে। অনেকটা সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পথ অনুসরণ করছেন তাকাইচি। বড় ব্যয়, বিনিয়োগ উৎসাহিত করতে কম সুদ হার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে তার প্রশাসন। তবে অ্যাবের সময়কার বিশ্ব পরিস্থিতি ছিল ভিন্ন। তখন চীন এত শক্তিশালী ছিল না, ইয়েন ছিল শক্তিশালী এবং দ্রব্যমূল্যের পতনই ছিল বড় সমস্যা। দেশটির অর্থনীতি এখনও ধীর, আর বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ ও অনিশ্চিত। তাকাইচির সামনে সুযোগ যেমন বিশাল, ঝুঁকিও তেমনি বড়। নিরঙ্কুশ বিজয় তাকে শক্ত রাজনৈতিক অবস্থান দিয়েছে, কিন্তু জাপানের অর্থনীতিকে নতুন গতি দেওয়াই হবে তার নেতৃত্বের আসল পরীক্ষা।